তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়ায়ছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। প্রত্যেকবার উত্তরবঙ্গে আসলেই রবীন্দ্রনাথের অনন্ত প্রেম যেন বারবার প্রতিফলিত হয় এই সবুজ নীল পাহাড়ের আনাচে কানাচে। ভ্রমণ অফবিটের সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলের ফালুট ট্রেকিং সিরিজের এটি দ্বিতীয় পর্ব। আপনারা যারা আগের ভিডিও দেখেছেন তারা জানেন আমরা এর আগের ভিডিওতে এসে পৌঁছেছিলাম গোর্খে গ্রামে। আমরা এবারে উঠেছি লালিগুরাস হোমস্টেতে। রুমের ভাড়া আমি নিচে ক্যাপশনে দিয়ে দিচ্ছি। আগে চলুন ভেতরটা একবার দেখে নেওয়া যাক। পরিষ্কার ছিমছাম ভাবে সাজানো লালিগুরাস হোমস্টে। আমরা তিনজনে ছিলাম বলে আমাদের জন্য এই রুমটা দেওয়া হয়েছিল। এখানে সব শুদ্ধ মোট 4 জন অব্দি থাকতে পারে। এখানে ইলেকট্রিসিটির একটু সমস্যা ছিল, সকালবেলা ইলেকট্রিসিটি ছিল না, তবে বলল সন্ধ্যেবেলা হলেই ইলেকট্রিসিটি চলে আসে। ঘরগুলো বেশ পরিষ্কারই ছিল, আমরা এসেই বরং নোংরা করে ফেললাম আমাদের ব্যাগপত্র জিনিসপত্রগুলো রেখে। ওপরে ফল সিলিং এবং দেওয়ালে বেতের চাদরে মুড়ে দেওয়ার ফলে ঠান্ডা অনেকটাই কম লাগছিল। বাথরুমও বেশ পরিষ্কার, গিজার ছিল এবং কারেন্ট থাকলে গিজারটা দেখলাম ঠিকঠাকই চলছিল। এখানে সব সদ্য আরো 4-5খানা ঘর আছে। এখন টুরিস্ট সিজন সেভাবে নেই, আমরা এসেছি শীতকালে। এখানে টুরিস্ট সিজন শুরু হয় মার্চ থেকে, যখন লালিগুরাস অর্থাৎ রডোডেন্ড্রনে ভর্তি হয়ে যায় এই উপত্যকা। এটার ওপরে এদের একটি অ্যাটিক হোমস্টে আছে, তো সেইটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা এখন যেহেতু টুরিস্ট নেই, তালাটা বন্ধ অবস্থাতেই পড়ে আছে। আমরা বাইরে এসে বসলাম। বাইরে বেশ সুন্দর একটি বসার জায়গা, সেখানে চেয়ার টেবিল পাতা। আমাদের জন্য 1 কাপ দার্জিলিং চা চলে এলো। সামনে গোর্খের উপত্যকার অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা দার্জিলিং চায়ে মনোনিবেশ করলাম। এটাই হচ্ছে ওদের কিচেন কাম ডাইনিং রুম। এখানে 2 ধরনের রান্নাই হয়, কাঠের উনুনেও রান্না হয়, আবার গ্যাসও আছে। এখানে দুদিকে 2টো দরজা, বাঁ দিকের দরজাটা হচ্ছে রান্নাঘর এবং ডান দিকের দরজাটা হচ্ছে খাবার ঘরের। এই ছোট্ট হোমস্টের রুচিবোধ দেখে সত্যি অবাক হয়ে গেলাম। চেয়ারের ওপরে একদম নেমন্তন্ন বাড়ির মতনই কভার পরানো আছে। আমি চলে এলাম রান্নাঘরে, তখন আমাদের খাবার দেয়নি, আর এদিকে তো পেটে পুরো চোঁচো করছে। তো আমি আবার গিয়ে ভিডিও করছি দেখে এই হোমস্টের যিনি দেখাশোনা করেন অর্থাৎ ভিঙ্কু ছেত্রী, তিনি আবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে দিলেন। বলছেন না না, আপনি ভিডিও করছেন যখন একটু ভালো করেই করুন। বেশ মজার মানুষ এই ভিঙ্কুজি, ওনার সাথে পরে বেশ আলাপ হলো। অবশেষে আরো 5 মিনিট পর আমাদের খাবার এলো। গরম গরম ভাত, সাথে রাই শাক, আলু ভাজা, চাটনি, পাহাড়ি আচার, দেশি গরুর ঘি এবং তার সাথে সয়াবিন ভাজা। এটা আমি আগে কখনো খাইনি। সয়াবিন ভাজাটা খেতে বেশ ভালোই লাগছিল এবং এই রেসিপির পেটেন্ট হচ্ছে ভিঙ্কুজি। খাবার পর আমরা চললাম গোর্খে নদী তথা রামমামখোলা নদী ঘুরে দেখতে। স্থানীয়দের মুখে শুনলাম এই রামমামখোলা নদী বর্ষাকালে খুবই খরস্রোতা এবং বিপজ্জনক হয়ে ওঠে, তবে শীতকাল ছিল বলেই এখানে জল এখন অনেকটাই কম ছিল। এই ব্রিজটা পেরিয়ে ওপারে গেলে তুলনামূলকভাবে নিরাপদ একটু জায়গা পাওয়া যায়, সেখান দিয়েই আমরা নিচে নামলাম এবং তার সাথে কিছু সভ্য টুরিস্টের কিছু সভ্য কাজের নমুনাও চোখে পড়ল। সভ্যতা এবং স্মৃতির প্রতীকস্বরূপ
তারা এগুলো এখানে রেখে গেছে। এগুলো দেখলে মনে হয় পাহাড়ের যেই গ্রামগুলোর কথা আমরা এখনো জানি না, সেগুলো যেন আমাদের কাছে অজানাই থাকে। তাহলে গোটা পাহাড়টাই একদিন এরকম সভ্যতার প্রতীকে ভরে যাবে। যাই হোক, নিজের সভ্যতার প্রতি নিজেরই বিরক্ত লাগছিল। কিছুক্ষণ রামবামখোলা নদীর চরে বসলাম, তারপর আবার রওনা দিলাম। আমরা অবিনাশজিকে সমানে উত্ত্যক্ত করে যাচ্ছিলাম যে আমরা এখন কিছুতেই বাড়ি ফিরবো না। আমরা এখন ঘুরতে এসেছি, নতুন কোনো জায়গা থাকলে আপনি আমাদের ঘোরান। তো অবিনাশজি অর্থাৎ আমাদের গাইড হাসি মুখে আমাদের আবদার মেনে নিলেন। বললেন যে ঠিক আছে, আপনারা যদি হাঁটতে পারেন চলুন। গোর্খে থেকে সামানদেনের দূরত্ব 2 কিলোমিটার, আমাদের সময় লেগেছিল 1 ঘন্টার কাছাকাছি। অনেকে গোর্খেতে না থেকে সামানদেনেও থাকে। সামানদেনকে বলা হয় সাইলেন্ট ভ্যালি অফ ওয়েস্ট বেঙ্গল। এক নিস্তব্ধ উপত্যকা দাঁড়িয়ে আছে হিমালয়ের কোলে। এটা কিন্তু আমাদের প্যাকেজে ছিল না। অবিনাশজি দেখলাম নিজে থেকেই উদ্যোগ নিয়ে আমাদের সামানদেন ঘোরাতে নিয়ে চললেন। সেই গহীন পাইন বন ভেদ করে আমরা চললাম সামানদেনের উদ্দেশ্যে। কিছুটা পরে জঙ্গল শেষ হলো, সামনে অনেকটা ফাঁকা জায়গা। সত্যি এক অসাধারণ একটি উপত্যকা। চারিদিকে সুউচ্চ হিমালয় পর্বতমালার মাঝখানে একটি তুলনামূলক সমতল জায়গা। এটাই হচ্ছে সামানদেন, সাইলেন্ট ভ্যালি অফ ওয়েস্ট বেঙ্গল। গ্রামের প্রবেশ করার জন্য সুন্দর পাথরে বাঁধা রাস্তা আছে। সেই রাস্তা ধরেই আমরা মূল গ্রামটির দিকে এগিয়ে চললাম। সামনে যে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে মূল সামানদেন গ্রাম। যদি আপনাদের গোর্খে যেহেতু একটু নিচে, গোর্খে থাকতে অসুবিধা হয়, তাহলে অনেকে আপনারা সামানদেনে এসেও থাকতে পারেন। এখানেও সুন্দর থাকার হোমস্টে আছে। এর মধ্যে হঠাৎ একটি অদ্ভুত বিপদ এসে উপস্থিত হলো। সামনে দিয়ে একপাল খচ্চর এগিয়ে চলেছে, ঘোড়ারই একটি প্রজাতি। এখানে মূলত মাল পরিবহনের জন্য এগুলোকে ব্যবহার করা হয়। এই রাস্তায় কোনো গাড়ি চলাচল করতে পারে না। সামনে ক্যামেরাটা ঘোরাতেই অবিনাশজি আমাদের দেখালেন যে ওই যে সামনে যে একটা ছোট্ট কয়েকটা বাড়িঘর দেখা যাচ্ছে দূরে পাহাড়ের কোলে, সেটাই হচ্ছে ভাড়েং। ওটা উল্টো দিকের পাহাড়ে অবস্থিত। আমরা আজকে ওই ভাড়েং থেকেই এখানে এসেছি। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা এটা জানেন। এখানে দেখলাম ঘোড়ার বেশ প্রচলন আছে, তবে ঠিক ঘোড়া নয়, এগুলো আগেই বলেছি, এগুলো খচ্চর, ঘোড়ার একটি প্রজাতি। ভাড়েং অব্দি শেষ গাড়ি আসে। এই গ্রামগুলোতে এখনো গাড়ির রাস্তা তৈরি হয়নি, তাই এখনো এদের ওপরেই পরিবহনের ভার দেওয়া আছে। এখানে ছোটখাটো অনেকগুলো হোমস্টে তৈরি হয়েছে। যেহেতু তুলনামূলক জায়গাটি সমতল, এখানে দেখলাম বেশ ভালোই চাষের জন্য বীজ রোপণ করা হয়েছে। দুদিকেই চাষের জমি। এখানে গোর্খের থেকে তুলনামূলকভাবে তাপমাত্রা একটু কম। এখন তো আমাদের ফোন কিছুই কাজ করছে না, পুরোটাই অচল। তবে ওই মুঠোফোনের সভ্যতা থেকে অনেকটা দূরে এসে সত্যি যেন মন শান্ত হয়ে যাচ্ছে। নিস্তব্ধ প্রকৃতির মাঝে হঠাৎ করেই গানের গলা ভেসে এলো। ওই যে দূরে দেখা যাচ্ছে এখানকার স্থানীয় মানুষরা আজকে পিকনিক করছে। দূর থেকে রান্নার সুগন্ধ বেশ ভেসে আসছিল। আমরা আলপথ ধরে গ্রামের একদম শেষ প্রান্ত অব্দি গেলাম। ছোট ছোট গাছের চারা রোপণ করা হয়েছে সবেমাত্র, এখনো সেরকম বড় হয়নি গাছগুলো। গ্রামের একদম শেষ প্রান্ত অব্দি গিয়ে আমরা আবার ফিরতি পথ ধরলাম। তবে আমরা যেই রাস্তা দিয়ে নেমেছিলাম, ফেরার সময় কিছুটা গিয়ে আমরা আর সেই রাস্তায় গেলাম না। এখান দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে। যে পাথরে বাঁধানো রাস্তাটা দিয়ে আমরা এসেছি, সেই রাস্তা ছাড়িয়ে আমরা এখন ঢুকে পড়লাম এই পাইন বনের ভেতর। এই রাস্তাটা সোজা চলে গেছে রামবামখোলা নদীর দিকে। তবে সঙ্গে বয়স্ক কেউ থাকলে এই রাস্তাটা ছেড়ে দেওয়াই উচিত। এখানে নামাটা একটু কষ্টকর।
সুবিশাল পাইন বনে ঘেরা উপত্যকার ভেতর দিয়ে আমরা এগিয়ে চললাম। আর কিছুক্ষণ পরেই সন্ধে নেমে যাবে। এখন বাজছে বিকেল 4টে। সঙ্গে শুরু হয়েছে কনকনে ঠান্ডা হাওয়া। ইতিমধ্যে দেখলাম এখানে আমাদের মোটামুটি ফোনে টাওয়ার ছিল। গুগলে দেখাচ্ছিল তাপমাত্রা এখন 4-5 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। পাথুরে বাঁধানো রাস্তা দিয়ে আমরা নামতে শুরু করলাম। ইতিমধ্যেই অন্ধকার হয়ে গেছে। অসংখ্য আলোর মালায় সেজে উঠেছে পাহাড়ি জনপদ গোর্খে। সন্ধে 7:30 নাগাদ ডিনারের ডাক পড়ল। কালকে যেহেতু আমাদের তাড়াতাড়ি রওনা হতে হবে ফালুটের উদ্দেশ্যে, আমরাও সাদরে আমন্ত্রণ গ্রহণ করলাম। যাই হোক, আজকের মতো শুভরাত্রি, শুভ সকাল। প্রত্যেকবারই বলি যে প্রচুর নাম না জানা পাখির কলরবে যেন ঘুম ভেঙে যায়। তবে এবারে পাখির কলরব নয়, বরং নদীর শব্দে ঘুম ভেঙে গেল। দূর থেকে ভেসে আসছিল রাম্মামখোলা নদীর সশব্দ। ঘড়ির কাঁটায় সকাল 7টা। সবেমাত্র ভোরের আলো ফুটছে। এক অপার্থিব শান্ত পরিবেশ চারিদিকে। দূরে কিছুজনকে দেখলাম নিজেদের বাড়ির সামনেই চাষাবাদে তারা মন দিয়েছে। এখন আমাদের ব্রেকফাস্ট আসেনি। আমি চললাম ওপরের ভিউ পয়েন্টে। আমরা যে একদিন ছিলাম গোর্খেতে, এটাই ছিল আমার সব থেকে পছন্দের জায়গা। এবং সেটা কেন, সেটা দর্শকরাই বলতে পারবেন। আপনাদের দেখাচ্ছি। এরকম পুরোটাই কাঠের তৈরি একটি ছোট্ট ছাউনি মতন। ভেতরে বসার জায়গা আছে। এখান থেকে সম্পূর্ণ গোর্খে গ্রাম দেখতে পাওয়া যায়। এবার বলে রাখি, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে না, কারণ এটা নিচে অবস্থিত। নিচ থেকে ব্রেকফাস্টের ডাক পড়ল। আমি নিচে নেমে এলাম। রিঙ্কুজির সাথে বেশ খোশ গল্পে মেতে উঠলাম। তবে ইতিমধ্যে প্রচন্ড সকালবেলার ঠান্ডা লাগছিল। তাপমাত্রা দেখাচ্ছে 4-5 ডিগ্রির কাছাকাছি। ভেতরে ঠান্ডার মধ্যে ডাইনিং রুমে না বসে আমি চললাম কাঠের উনুনের পাশে। ওখানে ইতিমধ্যেই অবিনাশজি এবং স্থানীয় একজন মানুষ দেখলাম খোশ গল্পে মেতে উঠেছে। আমিও সেই আড্ডায় যোগ দিলাম। যদিও সেই নেপালি আড্ডার কিছুই আমি উদ্ধার করতে পারলাম না, তবে ওনারা বেশ সাদরে দেখলাম আমাকে গ্রহণ করে নিল। সকালবেলায় আমাদের প্রাতরাশ ছিল ময়দার রুটি এবং আলু চচ্চড়ি। সম্পূর্ণ ঘরোয়া খাবার। কাঠের আছে তখন ফুটছে আমাদের আলু চচ্চড়ি। এই জায়গাটা কাঠ সঞ্চয় করার জন্য ব্যবহৃত হয়। জঙ্গল থেকে কাঠ এনে এই জায়গাটায় তারা সঞ্চয় করে রাখে। যাই হোক, খাওয়া দাওয়ার পাট সাঙ্গ করে আমরা রওনা দিলাম আজকে পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ তথা ফালুটের উদ্দেশ্যে। প্রথমে কিছুটা রাস্তা সেই রাম্মামখোলা নদীর চর দিয়ে যেতে হলো। ব্যাগপত্র নিয়ে বেশ কষ্টই হচ্ছিল এই জায়গাটা। পেছনে ফিরে দেখে নিলাম শেষবারের জন্য গোর্খে গ্রাম। আমরা একদিনই ছিলাম, তবে এক অদ্ভুত আকর্ষণ টানছিল। কিছুটা গিয়ে চোখে পড়ল ফরেস্ট ডিপার্টমেন্টের এই চেকপোস্ট। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করলেন এবং আমাদের নাম নথিবদ্ধ করে রাখলেন। সামনে ভিডিও করা অ্যালাউ নয়, তাই আমি দূর থেকেই জিনিসটা দেখাচ্ছি। চেকপোস্ট পেরিয়ে আমরা খাড়া পথে উঠতে লাগলাম। আজকের আমাদের পথটা পুরোটাই খাড়া পথ। তবে এখনো সেরকম ঘন জঙ্গল শুরু হয়নি। রাস্তায় একজন স্থানীয় মহিলার সাথে আলাপ হলো। তিনি এখানে যাচ্ছেন শুকনো ডালপালা এবং ফলমূল সংগ্রহ করতে।
আমাদের মধ্যে ভাষার বাধা থাকলেও এখানে সেটা বেশ কাজ দিল না। ওনার সাথে স্থানীয় লোকাচার, চাষবাস, শাকসবজি ইত্যাদি নিয়ে আলোচনা হতে লাগলো। কিছুটা এগিয়েই ওনার চাষের জমি বলতে এইটুকুই। ওনারা দেখলাম ৩-৪ জন মিলে চাষবাস করছেন। একটি স্থানীয় সবজি এখানে চাষ করা হয়। একদমই কিছুক্ষণেরই আলাপ, তবে এখানে ৩ জনের সাথেই খোশ গল্পে আমরা মেতে উঠলাম। এভাবেই গল্প করতে করতে স্থানীয় লোকাচার সংস্কৃতি জানতে জানতে আমরা এগিয়ে চললাম। ধীরে ধীরে জঙ্গলের পরিমাণ বাড়তে লাগলো। জঙ্গল এখানে প্রচন্ড ঘন। অবিনাশজির প্রচন্ড গরম লাগছিল। অবিনাশজি দেখলাম সোয়েটার সব খুলে ফেললেন, তলায় একটা গরম জামা আর কিছুই রাখলেন না। এদিকে তাপমাত্রা দেখাচ্ছিল প্রায় এখন 7-8 ডিগ্রির কাছাকাছি। প্রচন্ড রোদের তাপের জন্য আমাদেরও কিন্তু বেশ গরমই লাগছিল। মূল রাস্তা ছেড়ে আমরা একটু শর্টকাট নিলাম। এটা আসলে পাহাড়ি জলধারার বয়ে চলার পথ। এখন শীতকাল, তাই জল নেই, পুরোটাই শুকিয়ে গেছে। এটাই এখন স্থানীয় মানুষরা শর্টকাট হিসেবে ব্যবহার করে। মূল রাস্তাটা এইদিকে চলে গেছে। আমাদের টিমের কয়েকজন ওই রাস্তা দিয়ে গেলেন, আর আমরা 2 জন এই রাস্তা দিয়ে উঠছি। তবে বয়স্ক ব্যক্তি অথবা যাদের শারীরিক সক্ষমতা কম, তাদের এই রাস্তায় না যাওয়াই ভালো। এই রাস্তাটি বেশ একটু খাড়া। ওপরে উঠতে বেশ বেগ পেতে হলো। অবিনাশজি চলেছেন সবার আগে। আমাদের টিমে মোট 3 জন ছিলাম। অবিনাশজি আমাদের একজনের সাথে গেলেন, আর আমরা 2 জন আবার আরেকটি শর্টকাট রাস্তা ধরলাম। তবে শর্টকাট রাস্তাগুলো মূলত স্থানীয়রা ব্যবহার করে। এক লাফে আমরা অনেকটা করেই উঠে যাচ্ছিলাম। ক্রমশ রোদের তেজ বাড়ছিল, আর জঙ্গলও এখনো কিন্তু বেশ গভীর। আমরা পাহাড়ের দিকে মুখ করে উঠলেও আমাদের পিছনে কিন্তু বেশ সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। ওই যে দূরে দেখুন সামানদেন গ্রাম। আমরা কালকে বিকেলে ওখানেই কিন্তু গেছিলাম। ওই সামানদেনের নিচেই জায়গাটা হচ্ছে গোর্খে। সেখান থেকে আমরা এই 3-4 ঘন্টার মধ্যে এতটা উঠে এসেছি। এই রাস্তাটা তবে একটু বেশি কঠিন ছিল, তবে কিছুটা অ্যাডভেঞ্চার আর কিছুটা প্রকৃতির স্বাদ নিতে আমরা এই রাস্তাগুলোই বেছে নিচ্ছিলাম। একটু অসাবধান হলেই এখানে কিন্তু পা হড়কে যাবার সম্ভাবনা খুবই বেশি। তাই এইসব রাস্তায় এলে খুব সাবধানেই ওঠানামা করা উচিত। বেশ কিছুটা ওপরে উঠে আমরা এই জায়গাটায় দাঁড়ালাম। ওপরে সুবিশাল প্রাচীন সব গাছের সারি, বেশ ছাওয়া ছিল এই জায়গাটি। আমাদের প্রত্যেকের ব্যাগে আজকে 1 লিটার করে জলের বোতল, আর সবার কাছেই অল্প অল্প করে শুকনো খাবার, অর্থাৎ কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম ইত্যাদি ছিল। তৎক্ষণাৎ শরীরকে এনার্জি যোগাতে এগুলোর কোনো তুলনা হয় না। অবিনাশজি এবং আমরা 4 জনেই ভাগাভাগি করে আমাদের শুকনো খাবারগুলো খেলাম। কিছুক্ষণ বসে আবার রওনা দিলাম। হঠাৎ সামনে চোখে পড়লো এরকম একটা সুবিশাল প্রাচীন গাছ। এটার বয়স নাকি প্রায় 300 বছরের কাছাকাছি। তবে এটা ঠিক কি গাছ উনি বলতে পারলেন। যদি দর্শকদের মধ্যে কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। আর পারছিলাম না, আবার আমরা বসে পড়েছি। আমরা পেশাগত কোনো ট্রেকার নই, নিছক প্রকৃতির টানেই আমাদের ট্রেকিং। তবে এই রাস্তাটা অতটাও কঠিন নয়। আমরা আবার রওনা দিলাম। তবে এখানে একটা কথা আপনাদের বলে রাখি, আমরা যে ট্রেক রুটটা বেছেছি সেটা আমরা করছি কিন্তু রিভার্স ট্রেক। আগের ভিডিওতে এই কথাটা আমি বলতে ভুলে গেছিলাম, তাই এখন বলে রাখছি।
রিভার্স ট্রেক অর্থাৎ ভারেং থেকে গোর্খে হয়ে ফালুট, আর সোজা রাস্তাটা হচ্ছে আসলে উল্টো দিক থেকে, মানে সান্দাকফু ফালুট হয়ে সবাই নামে গোর্খে ভারেং হয়ে। আমরা আসলে উঠছি উল্টো দিক থেকে। ঘন জঙ্গল শেষ হয়ে এখন চারিদিকে বাঁশবন। তবে এই বাঁশবন আমাদের সমতলের বাঁশবনের থেকে অনেকটাই আলাদা। ছোটখাটো বাঁশের গাছ চারিদিকে। রেড পান্ডাদের প্রিয় খাদ্য এই কচি বাঁশ গাছ। তবে আমাদের ভাগ্যে রেড পান্ডা জুটল না। তবে রেড পান্ডা না জুটলেও রেড পান্ডা আজকে যে বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত হয়েছে তার কারণটা জানতে পারলাম। এই দেখুন, এটাই হচ্ছে পৃথিবীর তথাকথিত সবথেকে আধুনিক প্রাণীর একটি নিকৃষ্টতম উদাহরণ। এখানে প্রকৃতি একদম নিজের মতন করে বেড়ে উঠেছে। গাছপালার গায়ে প্রাচীন সব শ্যাওলা জমে আছে। প্রকৃতির মধ্যে এক অদ্ভুত মিষ্টি গন্ধ। চারিদিকে শোনা যাচ্ছে পাখির কিচিরমিচির, বুনো বাঁশ গাছের পাতায় পাতায় লেগে সরসর আওয়াজ, এবং তার সাথে অবশ্যই যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের হাঁপানি। বেশি দূর যেতে হলো না, আবার সেই নিকৃষ্টতম উদাহরণ দেখতে পেলাম। প্রকৃতিকে দেখার অধিকার যেমন আমাদের সবার আছে, তেমনি প্রকৃতিকে নষ্ট করার অধিকার কিন্তু আমাদের কারণ নেই। পথে এদের সাথে আলাপ হলো। এরা গোর্খে থেকে নেপাল যাচ্ছে। বললো একদিনের মধ্যেই নাকি পৌঁছে যাবে। সন্ধে সন্ধে করেই নেপালের কোনো একটা গ্রামে ওরা চলে যেতে পারবে। শুনে বেশ মজাই লাগলো। আমরা যেমন এক পাড়া থেকে অন্য পাড়া যাই হেঁটে হেঁটে, এরাও তেমনি এক দেশ থেকে অন্য দেশ হেঁটে হেঁটেই যাচ্ছে। পাহাড়ে মাঝে মধ্যে কিছু না করে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয়। এখানের এই অসীম নিস্তব্ধতারও একটা যেন শব্দ আছে। দূরে ওই পাহাড়টার চূড়োয় হচ্ছে ফালুট, পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। সেই নিস্তব্ধ প্রকৃতির সৌন্দর্যতা হঠাৎ করেই যেন পুরো ভেঙে পড়ে গেল। আবার সেই পৃথিবীর সব থেকে আধুনিক প্রাণীর নিকৃষ্টতম উদাহরণ। সে যেন ঠিক করে রেখেছে তার যেখানেই পা পড়বে সেখানেই সে তার নিকৃষ্টের উদাহরণ দিয়ে যাবে। চারিদিকে সুন্দর পাহাড়ি বাঁশবন, সেই আধুনিক প্রাণীর স্মৃতিচিহ্ন আমাদের মন থেকে মুছতে পারল না। মনে একটা বিরক্তির জন্ম দিল। যাই হোক, অবিনাশজি জানালেন এই সামনেই পড়বে আলুবাড়ি ফরেস্ট ক্যাম্প। সেখানেই আজকে আমাদের লাঞ্চ। গোর্খে থেকে ফালুট যাওয়ার পথে পড়বে আলুবাড়ি ফরেস্ট ক্যাম্প। ঘড়ির কাঁটায় দুপুর 3টে। আমরা এসে পৌঁছালাম আলুবাড়ি ফরেস্ট ক্যাম্প। বাঁশবন শেষ হয়ে হঠাৎ চারিদিকে রডোডেনড্রনের মেলা। তবে এখন শীতকাল বলে রডোডেনড্রন একেবারেই নেই। নীরব প্রহরীর মতন শুধু গাছগুলোই দাঁড়িয়ে আছে। সিংহালিরা ফরেস্ট রেঞ্জের কয়েকজন ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মচারী এটার দায়িত্বে থাকেন। এখানে সব শুদ্ধ 2টো বাড়ি। নীল বাড়িটায় ওনারা নিজেরা থাকেন এবং একটা রুম ছাড়া আছে এমার্জেন্সির জন্য, কোনো বিপদ আপদ হলে টুরিস্টরা যাতে এখানে রাত কাটাতে পারে। বেতের তৈরি এই কুড়োঘরটার মধ্যে আমরা গেলাম। বাইরে তাপমাত্রা প্রায় 5-6 ডিগ্রির কাছাকাছি, বেশ ঠান্ডা। ভেতরে কিন্তু বেশ গরম। মাটির উনুনে তখন ম্যাগি টকবক করে ফুটছিল। ভেতরেও বসার জায়গা আছে, তবে বাইরে এক অদ্ভুত আশ্চর্য দৃশ্য দেখে আমরা বাইরে বসার লোভ সামলাতে পারলাম না। উত্তরবঙ্গে যতবারই আসি, প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার যে আকর্ষণ, সেটা কিন্তু সবকিছুতেই হার মানায়। সোজা ম্যাগির বাটি নিয়ে মাটির ওপর বসে পড়লাম।
হাতে গরম গরম ম্যাগি এবং দূরে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। এর থেকে সুন্দর লাঞ্চের জন্য জায়গা কি আর হতে পারে? এর আগে যেভাবে নিকৃষ্ট কাজের উদাহরণ দেখতে পেলাম, তার জন্য এই জিনিসটা অবশ্যই দেখানো উচিত। এখানে কিন্তু সুন্দর ডাস্টবিন করা আছে। লাঞ্চ সেরে আবার পথ চলা শুরু। সামনে এক অদ্ভুত মজার বিপদ এসে উপস্থিত হলো। আমাদের পেছনে যেসব পর্যটকরা আসছিলেন তাদের মালপত্র বওয়ার জন্য দুটো ঘোড়া ভাড়া করা হয়েছে। তারাই এখন ঘাস খেতে দাঁড়িয়ে আছে আমাদের দু সাইডে। অবিনাশজি সামনে দিয়ে গেলেন নট নরঞ্চনে। ওরা যেভাবে সেভাবেই দাঁড়িয়ে আছে, কিছুতেই তাদেরকে সরানো গেল না। অবিনাশজি বাধ্য হয়ে বললেন সাইড দিয়ে চলে আসতে, আবার অভয় দিলেন যে কিছু করবে না। তারপরেই আবার বলে বসলেন বেশি কাছে যাবেন না, তাহলে কিন্তু ওরা পেছনের পা দিয়ে হেভি জোরে লাথি মারতে পারে। পথও নেই অন্য কোথাও দিয়ে যাওয়ার। আমরা চললাম। চারিদিকে রডোডেন্ড্রনে ভর্তি। এখন শীতকাল, একেবারেই রডোডেন্ড্রনের কোনো চিহ্ন নেই। তবে আপনারা শুধুমাত্র রডোডেন্ড্রন দেখতেই আসেন, মার্চ এপ্রিল সব থেকে ভালো সময়। সিংহালীলার রং তখন একেবারে লাল। পুরো পাহাড় রডোডেন্ড্রনের লাল আভায় ভরে থাকে। এলাকাটি প্রায় 2 কোটি বছরের পুরনো। প্রাচীন বস এবং আরো নানান জাতের শ্যাওলায় পরিপূর্ণ। আমরা একটি পাহাড়ি ঝোড়ার খাদ দিয়ে এগোতে শুরু করলাম। শীতকাল বলে সেটা শুকনোই ছিল। এবারে আর কোনো সমতলের চিহ্ন নেই। পুরো রাস্তাটাই খাড়া উঠে গেছে, একদম সোজা। অবিনাশজিকে দেখলাম এর ফাঁকে কখন আবার সোয়েটার টুপি সবই পরে নিয়েছেন। এখন যতই আমরা উপরে উঠছি ঠান্ডা ততই বাড়ছে। এই রাস্তায় প্রচুর ঘোড়া চলাচল করে। যেহেতু ওদিকে সান্দাকফু অব্দি শেষ গাড়ির রাস্তা, আর এদিকেও ভাড়েং অব্দি শেষ গাড়ির রাস্তা, মাঝখানে কোনো গাড়ির রাস্তা না থাকায় এখানে এগুলোই ভরসা। তাপমাত্রা প্রায় 3-4 ডিগ্রিতে নেমে গেল। এখন বাজছে বিকেল 4টে। দূরে দেখতে পেলাম পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ ফালু। ওটাই আজকে আমাদের রাতের ঠিকানা। শীতকাল বলে গাছপালা একেবারেই শুকিয়ে গেছে। এই গাছপালাগুলোই আবার ফুলে ফলে ভরে উঠবে আর কিছুদিন পরেই। আর বাকি মাত্র 3 থেকে 4 কিলোমিটার মতো। প্রায় আমরা চলে এসেছি। ঘুরপথে গেলে অনেকটা ঘুরে ঘুরে উঠতে হচ্ছিল, তাই আমি প্রত্যেকবারই শর্টকাট রাস্তাগুলোই বেছে নিচ্ছিলাম। তবে এগুলো দিয়ে ওঠা একটু হলেও কষ্টকর। দুদিকে রডোডেন্ড্রনের জঙ্গল। আর কিছুদিন পরেই পুরো লাল আভায় ভরে উঠবে এই অঞ্চলটি, যদিও এখন তার লেশমাত্র নেই। পাহাড়ের চড়াই বেয়ে এই জায়গাটা পুরো খাড়া খাড়া উঠে গেছে। বাকি আর মাত্র 2 কিলোমিটার। এখানে অন্য রাস্তাও নেই। এই জায়গাটা ওঠাটা একটু হলেও কষ্টকর। যতই আমরা এক ধাপ করে উপরে উঠছি, ততই ঠান্ডার প্রকোপও যেন বাড়ছিল। ধীরে ধীরে সব জঙ্গল শেষ হয়ে গেল। এখানে এখন শুধুই ছোট গুল্ম জাতীয় গাছ এবং ঝোপঝাড়। আস্তে আস্তে আমরা শীতল মরুভূমির এলাকায় প্রবেশ করছি। দূরে দেখতে পেলাম দুটি জংলি চমড়ি গাই। গাইড সাবধান করে দিলেন সামনে না যেতে। এর মধ্যে হঠাৎ গাছপালার ফাঁক দিয়ে দেবী দর্শন হয়ে গেল। শীতকাল বলে আমরা প্রত্যেক দিনই একদম আকাশ পরিষ্কারই পেয়েছিলাম। আমরা পাহাড়ের একদম মাথায় চলে এসেছি। এই জায়গাটা একটু সমতল।
হঠাৎ করেই মেঘ করে এলো। গোর্খে থেকে ফালুট যাওয়ার পথে ফালুট ঢোকার ঠিক আগে পড়বে এই এসএসবি ক্যাম্প। এই রাস্তা দিয়েই এসএসবি ক্যাম্প পার করে আমরা চলে এলাম। শুধুমাত্র আমাদের পরিচয় যাচাই করেই ছেড়ে দিল। অবশেষে পৌঁছালাম। আমরা এখন চলেছি সমুদ্র পৃষ্ঠ থেকে 11,811 ফিট উচ্চতার ভেতর দিয়ে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু 11,930 ফিটের পরেই পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। তাপমাত্রা হুড়হুড় করে নেমে গেল। এখন বিকেল 5টা বাজে। তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। এখানে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যাওয়ার দিক নির্দেশ দেওয়া আছে। ইতিমধ্যে হঠাৎ করে কোথা থেকে এক দামাল মেঘ এসে চারিদিক ছেয়ে দিল। আর আমাদের সামনে জিটিএ হাট। ফালুটের একমাত্র হোমস্টে তথা হোটেল এই জিটিএ ইকো হাট। তবে নেপালের দিকেও 2-3খানা হোমস্টে এখন তৈরি হয়েছে। কেউ যদি চান ওখানেও থাকতে পারেন। আমরা ছিলাম জিটিএ ইকো হাটে। তবে এর সম্পূর্ণ বিবরণ এবং আজকে সানসেট হওয়া এখনো বাকি আছে, তো সেই সানসেটের সম্পূর্ণ বিবরণ এবং আমাদের অভিজ্ঞতা থাকবে পরবর্তী পর্বে। এছাড়াও থাকবে ফালুটের শৃঙ্গ থেকে আমাদের একদম নিচে নামা অবধি সম্পূর্ণ অভিজ্ঞতা এবং বিবরণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী পর্বে। ধন্যবাদ।